কীর্তন শিল্পী অদিতি মুন্সি অত্যন্ত ফেমাস নাম, শ্রদ্ধা করি তাকে। তার যদি গান শোনার হয়, সিডি কিনে মানুষ শুনবে, ইউটিউবে শুনবে। বিধানসভায় তাকে দেখা যায়নি, বিধানসভা এলাকায় তাকে দেখা যায়নি। প্রকোপ মারাত্মকভাবে বেড়ে যায়, মানুষের কর্মসংস্থান নেই, পুরো এলাকা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, পানীয় জলের অভাব, নিকাশি ব্যবস্থা বলে কিছু নেই, পরিকাঠামো কিছু নেই। বিল্ডিংগুলো দেখবেন বেশিরভাগ কদম ফুল হয়ে আছে। তৃণমূলের নেতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মদ গিলবে তো হতে পারে না। সিন্ডিকেট রাজ চলবে, সারাদিন সিন্ডিকেট থেকে ইনকাম করবে, আর সন্ধ্যাবেলা মদের ঠেক বসাবে গলির মুখগুলোতে, মহিলারা যাবে আওয়াজ দেবে, এই দিন তো চলতে পারে না। অভয়া মঞ্চ অভয়াকে ব্যবহার করেছে নিজের বামপন্থীদের রাজনৈতিক সুবিধা চরিতার্থ করার জন্য, নিজের মাটি খুঁজে পাওয়ার জন্য। টাঁচালি তো অনেক হবে না, আবার বলছি, মানুষের উন্নয়ন দরকার। আর যেটা হবে, গ্যারেন্টি দিয়ে হবে, উইদিন 3 মান্থস সিন্ডিকেটটা বন্ধ হবে। এবং তার জন্য প্রশাসনিক লড়াই, আইনি লড়াই, যা লড়বো। দাদা, একেবারে দ্বিতীয় যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেখানে একেবারে রাজারহাট গোপালপুরের প্রার্থী আপনি কতটা কনফিডেন্ট রাজারহাট গোপালপুর বিধানসভাকে কেন্দ্র করে? অ্যাবসোলুটলি কনফিডেন্ট। এখানের থেকে ভারতীয় জনতা পার্টি জিতবে, এই বিধানসভায় পদ্মফুল ফুটবে। এমনিতে যা জল জমা থাকে চারিদিকে, যা পাঁক জমেছে, পদ্মফুল ফোটাটা খালি সময়ের অপেক্ষা। দাদা, ইতিমধ্যেই বিভিন্ন সময় আমরা নির্বাচনে রাজারহাট গোপালপুর বলতেই যে নামটা বারংবার দেখতে পাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অদিতি মুন্সি, তিনি যেতে পারেন। কি দেখতে পান আপনারা? আমি দেখতে পাইনি। আপনি এখানে বাইরে যান তো, জিজ্ঞেস করুন তো এখানকার বিধায়িকাকে কেউ দেখেছে কি না। অদিতি মুন্সিকে কি দেখা যায়? আমার প্রশ্ন থাকবে। কীর্তন শিল্পী অদিতি মুন্সি অত্যন্ত ফেমাস নাম, শ্রদ্ধা করি তাকে। তার যদি গান শোনার হয়, সিডি কিনে মানুষ শুনবে, ইউটিউবে শুনবে। বিধানসভায় তাকে দেখা যায়নি, বিধানসভা এলাকায় তাকে দেখা যায়নি, তাই কি দেখা যায়? আমার প্রশ্ন থাকবে। তিনি গান করেন, তিনি ভালো গান করেন, তাকে শুভেচ্ছা জানাই তার জন্য। তিনি সম্প্রতি মা হয়েছেন, তাকে শুভেচ্ছা, তাকে অভিনন্দন তার জন্য। প্রতিষ্ঠিত শিল্পী, ফ্যাক্ট, কিন্তু বিধায়িকা হিসাবে তো নয়। আমি দেখলাম এখানে বেশ কিছু পোস্টার আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, অদিতি মুন্সির ছবি, পাশে একজন কোলগেটের অ্যাড করছেন, সব কটা দাঁত বের করে আছেন। তিনি কে? এটা কি ওয়েব সিরিজ চলছে নাকি? যেমন ছিল পঞ্চায়েত, যে প্রধান এবং প্রধানপতি, এমএলএ এবং এমএলএ পতি, ওরম ব্যাপার কিছু। আবার বলছি, এখানকার বিধায়িকাকে মানুষ দেখতে পায় না, তারা পাশে পায়নি। 5 বছর বিধায়িকাকে চেনে না। কীর্তন শুনতে হয় তাহলে ইউটিউবে শুনে নেবে, তার জন্য বিধানসভায় পাঠানোর দরকার নেই। কে দেবরাজ চক্রবর্তী? উন্নয়ন করেছে। আচ্ছা, 2000 দেবরাজকে বলুন না, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি। দেবরাজ 2015 সালে তো কাউন্সিলর ভোটে দাঁড়িয়েছিল, তার এফিডেভিটটা প্রকাশ করতে। তার কি অ্যাসেট ছিল দেখাতে বলুক। তারপর আগের বার তার স্ত্রী ভোটে দাঁড়িয়েছিলেন, তার স্ত্রীর প্রপার্টি অ্যাসেটে তার তার ডিসক্লোজার থাকবে, দেখাতে বলুন। এইবারও নিশ্চয়ই হবে, সেখানে দেখাতে বলুন। মানুষকে জিজ্ঞেস করুন দেবরাজের সম্পত্তির পরিমাণ কী, কতগুলো বাড়ি কিনেছে, কি গাড়ি চড়ে, কোত্থেকে আসলো টাকাটা, জিজ্ঞেস করুন। আমি বলছি কোত্থেকে টাকাটা আসলো, আমাকে কেন বলতে হবে? সিবিআই বলেছে, কলকাতা হাইকোর্টে রিপোর্ট ফাইল করে দেবরাজ চক্রবর্তীর নাম জলজল করছে সেখানে চাকরি দুর্নীতিতে। তিনি চাকরি বিক্রি করেছেন। এখানে সিন্ডিকেট রাজ। তিনি তো পূর্ণেন্দু বসুর আপ্তসহায়ক ছিলেন। আপ্তসহায়ক থেকে এত উৎপত্তি কী করে হলো? আমি তো এখানে ভারতীয় জনতা পার্টি ভোটই চাইতো না এই এলাকায়, যদি দেবরাজ একটু ওই নিনজা টেকনিকটা বলে দিত। কিছু না করে এত কোটি কোটি টাকা কী করে ইনকাম করা যায়, কেউ বেকার থাকতো না, সবাই ওই কাজটাই করতো। দেবরাজ করবে কি এই কাজটা? দেখুন, মানুষের জীবন জীবিকা শেষ হয়ে গেছে। এখানে একটু বৃষ্টি হলে জল জমে যায়, ডেঙ্গুর প্রকোপ মারাত্মকভাবে বেড়ে যায়, মানুষের কর্মসংস্থান নেই, পুরো এলাকা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, পানীয় জলের অভাব, নিকাশি ব্যবস্থা বলে কিছু নেই, পরিকাঠামো কিছু নেই। বিল্ডিংগুলো দেখবেন বেশিরভাগ কদম ফুল হয়ে আছে। কেন কদম ফুল বলছি? পাশে ক্ল্যাম্প লাগিয়ে এক্সট্রা করে পদ্ম ফুলের মতো, কদম ফুলের মতো শেপ হয়ে গেছে, এরকম টাইপের বিল্ডিং। কী করে হলো? হলো এদের দুর্নীতির জন্য। প্রত্যেকটা যারা নতুন বাড়ি কিনছে, এখানে বাড়ি কেনার 1 বছরের মধ্যে বাড়ির ভিতর সিপেজ দেখা যাচ্ছে। কন্ট্রাক্টরের দোষ দেবেন, যে বিল্ডার তার দোষ দেবেন না? তো তার দোষ নেই, কারণ তাকে মালটা কিনতে হয় সিন্ডিকেট থেকে। তাকে বালি, ইট
কিনতে হয় সিন্ডিকেট থেকে। এই সিন্ডিকেটের ফল এগুলো। বিলো কোয়ালিটি মেটেরিয়ালে বিল্ডিং বানাতে হচ্ছে, দেবরাজরা কাটমানি খাচ্ছে, বিল্ডিংয়ের ক্ষেত্রে কাটমানি খাচ্ছে, প্ল্যান স্যাংশনে কাটমানি খাচ্ছে, ইলিগাল কনস্ট্রাকশনে কাটমানি খাচ্ছে, লেবার কন্ট্রাক্টে কাটমানি খাচ্ছে, ফলে বিল্ডাররা লো কোয়ালিটির বাড়ি বানাচ্ছে। মধ্যবিত্ত তার সব কিছু দিয়ে যখন বাড়িটা কিনছে, সে বাড়ির কোনো কোয়ালিটি থাকছে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থা। সরকারি কর্মচারীরা এখানে অনেকে থাকেন, তাদের যে পুরো রাজ্যের যা অবস্থা এখানেও তাই অবস্থা। তারা কেন্দ্রীয় হারে ডিএ পায় না, সপ্তম পে কমিশনের সুবিধা তারা পায় না, তাদের ডিএ সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও আটকে আছে। যারা যেসব ছেলেরা জেনজি যাদেরকে বলা হয়, যারা গ্র্যাজুয়েশন করছেন, যারা মাস্টার ডিগ্রি করেছেন, তারা জানে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এই রাজ্যে কোনো কাজের ব্যবস্থা নেই, এই রাজ্যে কোনো শিল্প আসেনি, সরকারি মানে শূন্যস্থান যেগুলো সেগুলো পূর্ণ হয়নি। আচ্ছা, অদিতি মুন্সি বিধায়িকা, তো চাকরি দুর্নীতি নিয়ে তিনি কোনো কথা বলেছিলেন? তার দলের লোকজন চাকরি চুরি করছে, ও সরি ক্ষমা প্রার্থী, বলবেন কি করে? বাড়ির ভিতর চাকরি চোর থাকলে তো আপত্তি করা যায় না, তাই না? তো ওভারঅল সিচুয়েশন যেগুলো আছে এগুলো থেকে মানুষ জবাব দেবে। মানুষ তৈরি হয়ে বসে আছে, এবং তারও সাথে মহিলা সুরক্ষা। অদিতি মুন্সি মহিলা একজন, তিনি মা, তাই তো? সন্তান আছে তার, সন্তানের জ্বর হলেও কীরকম কষ্ট হয় তিনি নিশ্চয়ই জানেন। একটু শরীর খারাপ হলে কীরকম কষ্ট হয় জানেন। আমি একটা কন্যা সন্তানের বাবা, আমিও বুঝি। মারা তো আরও বেশি বুঝবেন। অভয়াকে মনে আছে তো? অভয়ার সাথে কি হলো, কি করে হলো? অভয়ার বডি কীভাবে পুড়িয়ে দেওয়া হলো, কীভাবে প্রমাণ লোপাট করা হলো, মানুষ দেখেছে তো। রাত জাগো ভোর জাগো করে তো হবে না। প্র্যাকটিক্যাল মহিলা সুরক্ষা বলে তো কিছু নেই। এলাকার মহিলারা রাতের বেলা বেরোবে, তৃণমূলের নেতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মদ গিলবে, তো হতে পারে না। সিন্ডিকেট রাত চলবে, সারাদিন সিন্ডিকেট থেকে ইনকাম করবে, আর সন্ধ্যাবেলা মদের ঠেক বসাবে গলির মুখগুলোতে, মহিলারা যাবে আওয়াজ দেবে। এই দিন তো চলতে পারে না, এই দিন বন্ধ হওয়া উচিত। দেবরাজ খুব ভালো হাসে, পেপসুডেন্টের অ্যাড বা কোলগেটের অ্যাডে তাকে নেওয়া হবে, বিধায়ক হিসাবে দরকার নেই। আমি বললাম তো, অদিতি মুন্সি অত্যন্ত ভালো। আমি বলছি তো, আমি একটা খারাপ কথা বললাম কি? অদিতি মুন্সি সম্পর্কে আমি একটা খারাপ কথা বললাম? আমি ওনার গান শুনতে ভালোবাসি। মানুষ ওনার গান ইউটিউবে শুনে নেবেন, ওনাকে গানের প্রোগ্রামে ডাকা হবে, ওখানে শুনবেন। তিনি গান শেখানো শুনেছি, তার স্টুডেন্টের কাছে তার গানগুলো শুনবেন। বিধানসভাটা তো গান করার জায়গা নয়। বিধানসভা হচ্ছে মানে যেখানে আইন তৈরি হয়, আইনসভা, আইন প্রণেতারা থাকেন যেখানে। আইনসভায় আইন সংক্রান্ত বক্তব্য ইতিমধ্যে ছিল কি একটাও? ছিল না তো। সুতরাং এই উত্তরগুলো তো মানুষ চাই। একেবারে অন্য একটি প্রসঙ্গে যাবো। আপনি নারী সুরক্ষার কথা বললেন। অভয়ার মা, তিনি ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির হয়ে পার্লামেন্টে দাঁড়াবেন, এমনটা তিনি নিজেই বিভিন্ন জায়গায় বলেছেন অলরেডি। বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে অভয়ের মা রাজনীতি করছেন, দয়া করে রাজনীতি করুন, কিন্তু যারা রাত দখল করেছিল, যারা আন্দোলন করেছিল তাদের কারা? বামপন্থীরা? আমি একটু হিসাব দিই, আপনার দর্শকদের কতগুলো জিনিস মনে করে। আমাদের মেমোরি খুব শর্ট, মনে করাই। যেই রাতে ঘটনাটা ঘটলো, পরের দিন সকালে গাড়ি আটকানোর চেষ্টা করলো সজল ঘোষ, কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পল। এরা, তার ছবি ভিডিও আছে। আসছে 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 নাটক অন্য কোথাও, বলে না এই মুস্কান কি চমকান কাহি অর। নাটক ওরা কম করুক। ওরা কি করেছে মানুষ দেখেছে। তারপর অভয়ার ওখানে রাতের বেলা যখন পোস্টমর্টমটা হলো, ওই সময় পোস্টমর্টমটা হওয়া সম্ভব নয়। অন্য কেউ জানুক না জানুক, ডাক্তারগুলো তো জানতো। আমি ডাক্তাররা বলতে পারতাম, সম্মান দিতে পারতাম, সম্মানের যোগ্য ওরা নয়, তার জন্য ডাক্তারগুলো বললাম। তারা তো জানতো। কী করে অ্যালাউ হলো সন্ধ্যার পর ওরকম একটা পোস্টমর্টম? পাশেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার রুমের পাশে যে রুমটা ভেঙে ফেলা হলো পরের দিনই, সেখানে সাইন কারা করলো? এই বিপ্লবী ডাক্তারগুলো, এই বাম এবং অতি বাম ডাক্তারগুলো সাইন করলো। মানুষ দেখেছে তো, ভুলে যায়নি তো। অভয়ার মা বাবা বামপন্থীদের সম্পর্কে কি বলেছে আজকে নয়, প্রথম দিন থেকে আমরা শুনেছি। অভয়া মঞ্চ অভয়াকে ব্যবহার করেছে নিজের বামপন্থীদের রাজনৈতিক সুবিধা চরিতার্থ করার জন্য, নিজের মাটি খুঁজে পাওয়ার জন্য। তার বাবা মা বলেছে, আজকে বলেনি, আগে বলেছেন। মামলা যখন চলছিল, একবার একটা বাংলার সংবাদ মাধ্যমে তার বর্তমান যে লয়ার, তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। আমি একটা প্রশ্ন করেছিলাম আইনজীবী হিসাবে। আমি বলেছিলাম, স্যার, যে চার্জশিট ফাইল হয়েছিল, চার্জশিটটায় গোলমাল ছিল, আমিও দেখে বুঝতে পেরেছি। আমি তো আইনজীবী ছিলাম না আপনাদের, তো আপনারা ওটা নারাজি পিটিশন কেন ফাইল করলেন না? আপনার লয়াররা কি বলেনি? দেখুন, অভয়ার বাবা মার পক্ষে বলা সম্ভব না আইন প্রসেস কী হবে, কিন্তু
এই নারাজি পিটিশনটা ফাইল হয়নি, তখন স্বীকার করলেন তিনি, হ্যাঁ সত্যি করা হয়নি। আইনজীবীর নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিল না? বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী করলেন? আমি আবার বলছি, এরা জোট ধর্ম পালন করেছে। তৃণমূলের জোট তো, তৃণমূলের জোট ধর্ম পালন করেছে। আমি আরও বলছি, অভয়ার বডি জেনকে নিয়ে যাওয়া হলো, তড়িঘড়ি করে ভিআইপি আছে আগুন জ্বলবে করে পুড়িয়ে দেওয়া হলো। কিসা মুখার্জি পানিহাটি, আমি ভুলে গেলাম, যিনি ছিলেন ওখানকার এমএলএর সাথে, সে মুখার্জি কাদের লোক? বামপন্থী নন? বামপন্থীরা নাটক করে গেছে। আমি আবার বলছি, তামান্নার মা ভোটে দাঁড়িয়েছে, তামান্নার মাকে আমার শুভকামনা, তিনি তার মেয়ের জন্য লড়াই করছেন, তাকে শুভেচ্ছা। বিরোধী দলের হলেও আমার দলের ক্যান্ডিডেট আছে ওখানে, আমি চাইবো আমার দলের ক্যান্ডিডেট জিতুক ওখানে, কিন্তু তাও তাকে, তামান্নার মাকে, একজন সন্তানহারা মাকে শুভেচ্ছা জানানো আমার উচিত, আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তাকে নিয়েও বামপন্থী একাংশের বিরোধ হয়েছে, আমি দেখেছি। দেখুন, কোনো নির্যাতিতা বা তার ভিকটিম ফ্যামিলির কেউ যদি ভোটে দাঁড়ায়, সরাসরি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে যায়, তাকে নিয়ে এত আপত্তি কিসের? তৃণমূল কংগ্রেস আজকে লাফাচ্ছে, ভুলে গেছে একটা নাম, 2011 পরিবর্তনের অন্যতম নাম ছিল রিচ কাণ্ড, মনে আছে? রিজওয়ানুর। টরিদের কি হলো? টরিরা আজকে তৃণমূলের বড় ফিনান্সার, তৃণমূলকে টাকা দেয়। আর রিজওয়ানুর হত্যাকাণ্ডের কি হলো? প্রিয়াঙ্কা টরি কোথায়? বিয়ে করে শুনেছি নাকি ইউকেতে সেটেল হয়ে আছে বা অন্য কোথাও আছে। তো রিজওয়ানুরের কি হলো? রিজওয়ানের দাদা রুকবানুর এমএলএ হলো, রিজওয়ানুর নিয়ে কি হলো? রিজওয়ানের দাদা রুকবানুরকে যখন দাঁড় করানো হলো তখন আপত্তি হয়নি তো? তিনি 3বারের বিধায়ক, এবার 2বারের বিধায়ক, এবার জায়গা চেঞ্জ করে পলাশিপাড়ায় গেছেন, কেন ওখানে ওদের আরেক মাসেলম্যান জেবের দাঁড়িয়েছে। তো এগুলো তো প্র্যাকটিক্যাল ইস্যু। মানুষ অন্যায়ের বিচার চাইতে দাঁড়াতে পারে, তার দাঁড়ানোর দাবি আছে, গণতান্ত্রিক দেশ, সেখানে এত আপত্তি কোথায়? আর তৃণমূলের কথা তো ছেড়ে দিন, মানুষের কথা বলুন, উত্তর দেওয়া সোজা। তৃণমূল আজকাল আর মানুষের পর্যায়ে নেই, তারা দানবের পর্যায়ে চলে গেছে। দাদা একেবারে শেষ প্রশ্ন, আমরা রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি শুনেছি, রাজারহাট গোপালপুরবাসীর উদ্দেশ্যে তরুণ প্রদীপ তিওয়ারির কি গ্যারেন্টি, কি বলবেন তাদের? আমার ম্যানিফেস্টো থাকবে এখানে। দেখুন, রাজ্যে যেগুলো প্রমিস করা হয়েছে, মাননীয় অমিত শাহজি যেগুলো বলেছেন সেগুলো আছেই, আমি সেগুলোকে আবার রিপিট করছি, তারপর আমারগুলোও বলছি। ফার্স্ট, ক্ষমতায় আসার 40 দিনের মধ্যে সবকটা শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চালু। 45 ডেজের মধ্যে 7ম পে কমিশন চালু, কেন্দ্রীয় হারে ডিএ চালু। থার্ড, মহিলা সুরক্ষার জন্য 5700 কোটি টাকার একটা ফান্ড। ফোর্থ, চাকরির দুর্নীতিতে যারা ক্ষতিগ্রস্ত, যাদের সব হারালো, তাদের জন্য ক্ষতিপূরণ প্লাস পরীক্ষায় বসার বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি। এই কটা সেন্ট্রালের গ্যারান্টি, আমাদের রাজ্য স্তরের গ্যারান্টি। এর সাথে আরও যেগুলো বলা হয়েছে আমাদের রাজ্য থেকে, প্রত্যেকজন মহিলার জন্য 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার। শুধু অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে তো হবে না, অন্নপূর্ণার সাথে বাড়ির লক্ষ্মীর, বাড়ির গণেশের কর্মসংস্থান দরকার, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তার জন্য রাজারহাটে আমাদের তরফ থেকে এটা করা হবে। প্রত্যেক বিভিন্ন রাজারহাটে পয়েন্ট আউট করে কয়েকটা এরিয়ায় ফ্রি কোচিং সেন্টার চালু করা হবে, যাতে চাকরি পরীক্ষার প্রিপারেশন দেওয়া যায় বিনা পয়সায়। ফার্স্ট। সেকেন্ড, লিগ্যাল হেল্পে মানুষের একটা প্রবলেম হয়, লিগ্যাল প্রসেসে অনেক খরচার। আমি নিজে একজন আইনজীবী, আমার ফুল সার্কেল আছে, আমরা থ্রু আউট দ্য ইয়ার মানে প্রবনো কাজ করে যাই অনেকের জন্যই। রাজারহাট এলাকায় বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সপ্তাহে 2 দিন করে ফ্রি লিগ্যাল এড ক্যাম্প, যেখানে মানুষদের বিনামূল্যে আইনি উপদেশ দেওয়া হবে। থার্ড, সপ্তাহে 1 দিন ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে করা হবে। আসার এবং এই বিধানসভা জেতার উইদিন 6 মান্থ যে কটা ক্যানেল আছে এখানে, যেগুলো ড্রেনেজ ব্যবস্থা আছে, যেগুলো বুঝিয়ে দিয়েছে মোটামুটি, সেগুলোকে সংস্কার করা, ড্রেনগুলোকে ঠিক করা, জল নিকাশি ব্যবস্থা ঠিক করা উইদিন 6 মান্থ। দ্যাটস আওয়ার প্রমিস। এখানকার যুবক যুবতী যারা আছেন তাদের ব্যবস্থা করা, তাদের সেন্ট্রাল যে স্কিমগুলো আছে, সেন্ট্রাল স্কিমে তাদের স্বাবলম্বী করা। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনাকে। ভারতীয় জনতা পার্টি আছে এরকম অনেক রাজ্যে, ছোটো ছোটো অনেক কটা স্কিম আছে। তার মধ্যে একটা স্কিম এরকম হয়, মহিলাদের ছোট দোকান বা কিয়স্ক দেওয়া হয়, সেখানে তারা ব্যবসা করে। ব্যবসা যদি ভালো করতে পারে তাহলে বড় পরিমাণ লোনের অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া হয়, যাতে ব্যবসাটাকে বড় করতে পারে। তো অনেক রাজ্যে আজকে এভারেজ ইনকাম মহিলাদের থেকে, মানে মহিলাদের ইনকাম পুরুষদের থেকে বেশি, কারণ তাদের কাজের ব্যবস্থা করা হচ্ছে। কীর্তন শুনিয়ে তো এগুলো হবে না, এগুলো মানুষের জন্য কাজ করতে হবে। সেন্ট্রাল যে স্কিমগুলো আছে সেগুলোকে এখানে পৌঁছানো দরকার। চাঁচালি তো অনেক হবে না, আবার বলছি, মানুষের উন্নয়ন দরকার। আর যেটা হবে, গ্যারেন্টি দিয়ে হবে, উইদিন 3 মান্থস সিন্ডিকেটটা বন্ধ হবে। এবং তার জন্য প্রশাসনিক লড়াই,
আইনি লড়াই, যা লড়বো। সিন্ডিকেট ব্যবসাটা বন্ধ। মধ্যবিত্তের মানে এই সিন্ডিকেটের জ্বালায় মধ্যবিত্ত মরে, সিন্ডিকেটের জ্বালায় মধ্যবিত্ত বাড়িঘর কিনতে পারে না, সিন্ডিকেটের জ্বালায় বাড়ি রিপেয়ার পর্যন্ত করতে পারে না, রিপেয়ার করতে গেলেও সিন্ডিকেটের হেল্প লাগে। এগুলো বন্ধ হবে। আর বাদবাকি আমার ডিটেল যা আছে আগামীকাল বা পরশু আমরা প্রকাশ করব। ধন্যবাদ।